নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে চোখ রাখবো, যেটা এই মুহূর্তের সবথেকে বড় খবর বলা যেতে পারে। কাল থেকে শুরু হচ্ছে এসআইআর এর প্রক্রিয়া। একেবারে ঠিক শুনছেন, একেবারে আগামী কাল থেকে কিন্তু এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় দ্বিতীয় দফা শুরুর নির্দেশ দিয়েছে কমিশন। ইতিমধ্যে কিন্তু কমিশন নির্দেশ দিয়ে দিয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় দ্বিতীয় দফা শুরুর নির্দেশ দিয়েছে কমিশন। পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্যে শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। কমিশনের প্রকাশিত সময়সূচি অনুযায়ী 28 অক্টোবর থেকে 3রা নভেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন ফর্ম ছাপার কাজ ও বুথ লেভেল অফিসার বা বিএলওদের তরফ থেকে কিন্তু এই ফর্ম বিতরণ করা এবং পরবর্তীতে 4ঠা নভেম্বর থেকে 4ঠা ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার ফর্ম বিতরণ ও সংগ্রহের কাজ করবেন বিএলওরা। 9 ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। ওই দিন থেকে শুরু হবে অভিযোগ বা সংশোধনের আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া, যা চলবে আগামী বছরের 31শে জানুয়ারি পর্যন্ত। সমস্ত অভিযোগ খতিয়ে দেখে 7ই ফেব্রুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। আরো একবার জানিয়ে রাখতে চাইবো দর্শকদের, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় দ্বিতীয় দফা শুরুর নির্দেশ কিন্তু দিয়ে দিয়েছে কমিশন। এক্ষেত্রে জানিয়ে রাখতে চাইবো দর্শকদের, 28 অক্টোবর থেকে 3রা নভেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন ফর্ম ছাপার কাজ ও বুথ লেভেল অফিসার বা বিএলওদের প্রশিক্ষণ। এরপরে 4ঠা নভেম্বর থেকে 4ঠা ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার ফর্ম বিতরণ ও সংগ্রহের কাজ করবেন বিএলওরা। 9 ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। ওই দিন থেকেই শুরু হবে অভিযোগ বা সংশোধনের আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া, যা চলবে আগামী বছরের 31শে জানুয়ারি পর্যন্ত। আর এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখে পরবর্তীতে 7ই ফেব্রুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব, আমাদের সাথে নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। কথা বলবো বিশ্বজিতের সাথে, জানার চেষ্টা করবো বিশ্বজিতের কাছে যাব। নিউজ রুমে বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, এই মুহূর্তের সবথেকে বড় খবর বলা যেতে পারে আগামী কাল থেকে শুরু হচ্ছে এসআইআর এর প্রক্রিয়া। এই সম্পর্কে বিস্তারিত প্রথমেই জানবো তোমার কাছ থেকে। একদম দেখো অপূর্ব, তুমি যেমনটা বলছো যে 4ঠা নভেম্বর থেকে 4ঠা ডিসেম্বর পর্যন্ত কিন্তু বিএলওরা যারা রয়েছেন তারা কিন্তু বাড়ি বাড়ি যাবেন, ফর্ম ফিল আপ করবেন এবং তারপর আমরা যেটা জানতে পারলাম যে 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এবং এই যে সমস্ত বিষয়, এই যে বিষয় নিয়ে কিন্তু আজকের নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে। এবং তুমি জানো যে এসআইআর আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু আবেদন করা হচ্ছিল, বিভিন্নভাবে বিএলওদের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বলে এমনটা অভিযোগ আসছিল। তবে নির্বাচন কমিশন আজকে যারা স্পষ্ট করে জানিয়েছেন যে এই এসআইআর করার জন্য নির্বাচন কমিশন যেমন একটি সাংবিধানিক সংস্থা, তারা যে উদ্যোগটা নিচ্ছে বা পদক্ষেপ নিচ্ছে, এই উদ্যোগে রাজ্য সরকার যেহেতু একটি সাংবিধানিক যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান কিন্তু তাদের উচিত এই সাংবিধানিক যে প্রক্রিয়া চলছে সেখানে অংশগ্রহণ করা। এই বিষয়গুলো কিন্তু উঠেছিল এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বারবার যে হুঁশিয়ারিগুলো দেওয়া হচ্ছিল, সেই বিষয়টাও কিন্তু আজ প্রশ্ন করা হয়েছিল নির্বাচন কমিশনকে। তারা এই উত্তরটা দিয়েছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে রাজ্য সরকারের উচিত এই সহযোগিতাগুলো করা এবং সেই সঙ্গে যে বিএলওদের যে হুমকি দেওয়ার যে অভিযোগটা আসছিল, নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছেন যে ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা, রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ রাজ্য সরকারের এবং যাতে সুস্থভাবে এসআইআরটা সম্ভব হয় সেটা কিন্তু রাজ্য সরকারকে দেখতে হবে। এবং এই সমস্ত যে বিষয়, এই সমস্ত এসআইআর নিয়ে প্রক্রিয়া, ফর্ম ফিল আপ এবং কী কী তথ্য দেবেন সাধারণ মানুষরা, সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। হ্যাঁ, আজকে যেটা মুখ্য নির্বাচন কমিশনার, তুমি কিছুক্ষণ আগে যেটা বলছিলে যে বিশ্বজিৎ, যে মুখ্য নির্বাচন কমিশনারকে কিন্তু একটা প্রশ্ন করা হয়েছিল, যেটা এ রাজ্যে তৃণমূলে যে আপত্তি ছিল যে এসআইআর নিয়ে, সেখানে কিন্তু এক কথাতে তারা শেষ করে দিচ্ছে। কি বলেছেন জ্ঞানেশ কুমার, মুখ্য নির্বাচন কমিশনার? তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের ব্যাপার নিয়ে একটি কথা বলতে চাই। ভারতের সংবিধানের 324(6) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি বা রাজ্যের রাজ্যপাল নির্বাচনের জন্য প্রয়োজনীয় কর্মী নির্বাচন কমিশনের কাছে সরবরাহ করতে বাধ্য। এই কর্মীরা নির্বাচন পরিচালনা, ভোটার তালিকা প্রস্তুত ইত্যাদি কাজে নিয়োজিত থাকেন। আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার দায়িত্ব রয়েছে রাজ্য সরকারের।
আমি মনে করি পশ্চিমবঙ্গ সরকার সেই দায়বদ্ধতার কথা জানে এবং পালন করবে। অর্থাৎ একটা কথার মধ্য দিয়ে নির্বাচন কমিশন বুঝিয়ে দিল যে এসআইআরের যদি কোনো বিরোধিতা হয় সেটা সংবিধানের যে 324(6) অনুচ্ছেদ রয়েছে সেখানে কিন্তু রাজ্য সরকার এই যে নির্বাচন পরিচালনার কাজে এটা কিন্তু করতে বাধ্য। এটা যেমন একদিকে তেমন আরেক দিকে হচ্ছে যে নির্বাচন কমিশন যেটা আজকে বলে দিয়েছে পরিষ্কার যে 11টি যে তথ্য অর্থাৎ সেটা হচ্ছে নাগরিক তথ্য, নাগরিকত্বের যে প্রমাণ তথ্য তার মধ্যে অবশ্যই রয়েছে 11টি, যেটা আমি একবার বলে নিই। প্রথম 1 নম্বরে আছে কেন্দ্র অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছে অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। 2 নম্বরে আছে 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি। 3 নম্বরে আছে জন্মের যে সার্টিফিকেট সেটা। 4 নম্বরে আছে পাসপোর্ট। 5 নম্বরে আছে মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের সার্টিফিকেট, ফরেস্ট রাইট সার্টিফিকেট। 8 নম্বর হচ্ছে জাতিগত কোনো শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেট। 9 নম্বরে আছে কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার। 10 নম্বরে স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার। আর 11 নম্বরে আছে জমি অথবা বাড়ির দলিল। এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক এইখানে একটা বড় প্রশ্ন, যেটা সুপ্রিম কোর্টে যেটা এখনও মামলাটা চলছে, আগামী 4 তারিখ আবার এর শুনানি রয়েছে। সুপ্রিম কোর্টে যে বিষয়টা আধার কার্ড নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছিল এবং আমরা দেখেছি যে এই রাজ্যের ক্ষেত্রেও এবং বিহারের ক্ষেত্রেও একটা কথাই কমিশন বারবার বলেছে, আধার কার্ড কিন্তু পরিচয়পত্র, আধার কার্ড কিন্তু নাগরিকত্ব নয়। যদি কেউ আধার কার্ড দেখানো যাবে তখনই যে যখন তিনি পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, অর্থাৎ কেউ যদি নতুন করে অ্যাপ্লাই করে তিনি আধার কার্ড দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু তাকে যখন নাগরিকত্বের প্রমাণ দিতে হবে তখন কিন্তু ওই 11টা যে নথি, সেই 11টা নথির মধ্যে একটাকে কিন্তু দিতে হবে। আরেকটি বিষয় যেটা, সেটা যে এসআইআরের কি কাজ, এটা একদম তারা পরিষ্কার করে এবার জানিয়ে দিয়েছে। কারণ সুপ্রিম কোর্টে যতগুলো মামলা হয়েছে, প্রায় 10-12টি মামলা একসঙ্গে চলছে সুপ্রিম কোর্টে, তো সেখান থেকে একদম কোমর বেঁধে নির্বাচন কমিশন নেমেছে এবারে, যাতে কোনো রকমে আর কি আর বিতর্ক যাতে তৈরি না হয়। তারা একের পর এক যে জায়গাগুলোতে তারা ধাক্কা খেয়েছে সুপ্রিম কোর্টে গিয়ে, বা যারা মামলাকারী তারা যে প্রশ্নগুলো তুলেছিল সেই প্রশ্নগুলো যাতে আর না উঠতে পারে, সেই জন্য এবার কিন্তু নির্বাচন কমিশন একদম কোমর বেঁধে নেমেছে। তারা পরিষ্কার বলছে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবেন এবং তা সংগ্রহ করবেন। ইআরওরা ভোটার তালিকা তৈরি, দাবি, আপত্তি শুনানি এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন। আর এইআরও যারা হবেন তারা ইআরওকে সহায়তা করবেন। ইআরওর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম অ্যাপিল শুনবেন ডিএমের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় অ্যাপিল শুনবেন মুখ্য নির্বাচনী আধিকারিক। এটা একদম পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এবং জ্ঞানেশ কুমার আরেকটি কথা বলেছেন যে 1951 সাল থেকে 2004 সাল পর্যন্ত দেশে মোট 8 বার এসআইআর হয়েছে। এই 21 বছর আগে অর্থাৎ 2002 থেকে 2004 সাল পর্যন্ত এসআইআর হয়েছিল। 21 বছর বাদে আবারও সেই এসআইআর হচ্ছে। আর তুমি যেটা বলেছো যে মঙ্গলবার থেকেই অর্থাৎ আগামীকাল থেকেই এনুমেরেশন যে ফর্ম সেটা ছাপা হয়ে গেছে অলরেডি। নির্বাচন কমিশনের যে আমাদের ওয়েবসাইট রয়েছে সেখানে গেলে সেই ফর্ম কিন্তু দেখা যাচ্ছে এবং এই ছাপা হবে এবং বিএলওদের যে প্রশিক্ষণের কাজ শুরু হবে 3 নভেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ হয়ে যাবে এবং তারা বাড়ি বাড়ি গিয়ে এই এনুমিনেশন ফর্ম দেওয়া হবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর, অর্থাৎ 1 মাস পুরো সময় 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। তারপরে 5 দিন অর্থাৎ যেটা নির্বাচন কমিশন আগেই বলেছিল যে 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, অর্থাৎ 4 ডিসেম্বরের পর থেকে। এই তালিকায় কোনো অভিযোগ থাকলে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারির মধ্যে, মানে আরও 1 মাস জানাতে হবে এবং অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ চলবে 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 7 ফেব্রুয়ারি। এখানে একদম পরিষ্কার।
একেবারে বিশ্বজিৎ এক্ষেত্রে একেবারে তোমার কাছে প্রশ্ন রাখতে চাই আমি। প্রশ্নটা রাখবো যে তুমি আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস তার কাছে এই প্রশ্নটা রাখো যে এই নির্বাচন কমিশনের তরফ থেকে যে বৈঠক করা হয়েছে তাতে একেবারে তারা বিস্তারিত এই ঘোষণাটা দেওয়ার সাথে সাথে কিন্তু আলাদা করে উল্লেখ করেছেন যে একজন সরকারি দায়িত্বপ্রাপ্ত সাংবিধানিক যে নিয়মাবলী সেটা তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। কোথাও গিয়ে বারবার শোনা যাচ্ছিল পশ্চিমবঙ্গ সরকারের গলায় কিন্তু এই সুর ছিল যে এসআইআর হতে দেয়া হবে না, পশ্চিমবঙ্গে এসআইআর হবে না, এই যে একেবারে তাদের বক্তব্য ছিল। কোথাও গিয়ে সেই বক্তব্যের কারণে কোনো রকম প্রতিরোধ যাতে না গড়া হয় বা এই ধরনের কোনো রকম বাধা যাতে দেয়া না হয় সে কারণেই কি এই বক্তব্য, এই হুঁশিয়ারি দেওয়া হলো নির্বাচন কমিশনের তরফ থেকে? একদমই একদমই দাদা, আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাইবো যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা এসআইআর করতে দেবো না, তারপরে সুরটা নরম করে বলেছেন একজনও যদি অবৈধ ভোটার বাদ যায় আমরা পথে নামবো, তারপরে নির্বাচন কমিশনের ঘোষণা এবং নির্বাচন কমিশন জানালেন যে রাজ্য সরকারের এটা কর্তব্য কর্মী যেমন দেওয়া সে সঙ্গে যাতে সুস্থভাবে এসআইআরটা হয়। নির্বাচন কমিশন কোথাও কি একটা রাজ্য সরকারকে বার্তা দিল? না, এটা তো বার্তা দেওয়ার কিছু নেই, এটা একদম পরিষ্কার, মানে এটা তো সাংবিধানিক বিষয়, করতেই হবে সরকারকে। দেখো, সরকারের বাইরে দলগতভাবে বলতেই পারে, একটা কোনো রাজনৈতিক দল নানা রকম কথা বলতেই পারে, কিন্তু যখন সে সরকারে থাকছে তাকে সাংবিধানিক নর্মস তাকে মানতে হবে, সাংবিধানিক নিয়ম নীতি তাকে মানতে হবে। সাংবিধানিক নিয়ম নীতি না মানলে যেরকম সংবিধানের নিয়ম আছে সে নিজেই ব্যবস্থা হবে। একদম নির্বাচন কমিশন, আবারও আমি বলছি, নির্বাচন কমিশন কী বলেছে? বলছে যে ভারতের সংবিধানের 302/6 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি বা রাজ্যপাল নির্বাচনের জন্য প্রয়োজনীয় কর্মী নির্বাচন কমিশনের কাছে সরবরাহ করতে বাধ্য। এই কর্মীরা নির্বাচন পরিচালনা, ভোটার তালিকা প্রস্তুত ইত্যাদি কাজে নিয়োজিত থাকেন। আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার দায়িত্ব রাজ্য সরকারের। আমি মনে করি পশ্চিমবঙ্গ সরকার সেই দায়বদ্ধতার কথা জানে এবং তা পালন করবে। এখন সাংবিধানিকভাবে রাজ্য সরকার কি করে এটা রাজ্য সরকার বুঝবে। যদি রাজ্য সরকার তার সাংবিধানিক যে নীতি বা নিয়ম না মানে, তখন নির্বাচন কমিশন যা আছে সংবিধান অনুযায়ী তাই হবে, এটাই। বিশ্বজিৎ, সম্প্রতি এই মুহূর্তে দাঁড়িয়ে কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র তিনি সাংবাদিক বৈঠক করেছেন এবং তিনি সেখানে বলেছেন যে তারা মেনে নিচ্ছেন কমিশনের এই নির্দেশ, তারা যেমন মানছেন তেমন তারা কিন্তু পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন যে একজনও বৈধ ভোটারের নাম যদি কোনোভাবে বাদ যায় তাহলে কিন্তু বৃহত্তর প্রতিরোধ গড়ে তুলবেন তারা। একদমই দাদা, একটা প্রশ্ন আসছে যে কুণাল ঘোষ তিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন যে এই যে নির্বাচন কমিশনের যে ঘোষণা এটা তারা নিশ্চয়ইভাবে মেনে নিচ্ছেন, কিন্তু একজন যদি বৈধ, আগের মতো বলছে যে একজন যদি বৈধ কাউকে বাদ দেওয়া হয় তাহলে তারা প্রতিরোধ করবে। দেখো, বৈধ ভোটারের পক্ষে কিন্তু সবাই, একটা জিনিস মনে রাখবে, আমাদের এই রাজ্যে যারা সরকার পক্ষে রয়েছে তৃণমূল কংগ্রেস, তারাও বলছে কোনো বৈধ ভোটার যেন বাদ না যায়। আর বিরোধী কারা কারা আছে, বিজেপি, তারাও বলছে যে অবৈধ ভোটার বাদ দেওয়া হোক, তার মানে বৈধ ভোটার থাকুক। যদি সিপিএম বা বামেরা, তাদেরও একই বক্তব্য, কংগ্রেস তাদেরও একই বক্তব্য। তাহলে সকলের বক্তব্যই হচ্ছে যে বৈধ ভোটারকে রাখতে হবে। তাহলে বৈধ ভোটার রাখার জন্য যা যা করার এখন নিশ্চয়ই রাজ্য সরকার করবে। এবার হচ্ছে বৈধ আর অবৈধ এটা কে ঠিক করবে? রাজ্য সরকার ঠিক করবে? তৃণমূল কংগ্রেস ঠিক করবে? বিজেপি ঠিক করবে? তা তো নয়, ঠিক করবে কিন্তু নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যদি মনে করে যে এর নাগরিকত্ব প্রমাণ ঠিক আছে তাহলে সে বৈধ ভোটার। যদি নির্বাচন কমিশন মনে করে যে না, এর যে 11টি নথি, এর নথি ঠিক নেই, অতএব একে অবৈধ ভোটার, তারপরে তার জায়গা আছে, আবার তার জায়গা আছে, তারপরে তো রয়েছে সুপ্রিম কোর্ট, মামলা হবে, আদালত আছে, সেখানে দেখা যাবে। কিন্তু বৈধ ভোটারের পক্ষে সব দল, এটা কিন্তু মনে রাখতে হবে। সবাই কিন্তু বলছে বৈধ ভোটার, তো এখন দেখার যে এই বৈধ ভোটার আর অবৈধ ভোটারের তো নির্বাচন কমিশনে ঠিক করে, এটা কোনো রাজ্য সরকার ঠিক করার জায়গা নেই। একদমই একদমই। বিশ্বজিৎ, আমি অনুরোধ করব আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাসকে একটু আরো কিছুক্ষণ অপেক্ষা করার জন্য। আমরা এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরে আসব। এসআইআর ঘোষণা হলো, কিন্তু এসআইআর ঘোষণার ঠিক আগেই কিন্তু একটা বড় ধামাকা দিয়েছে রাজ্যের সমস্ত মিলিয়ে প্রায় 64 জন আইএএস কে বদলি করা হয়েছে, সঙ্গে 5 জন ডব্লিউবিসিএস অফিসারকেও বদলি করা হয়েছে। ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী 3 বছরের বেশি কোনো অফিসারদের দিয়ে নির্বাচনের কাজ করানো হয় না।
এসআইআর এর দিন ঘোষণার আগে তাই রাজ্যে সব মিলিয়ে 64 জন আইএএস এর বদলি। এই বদলি করা হয়েছে 5 জন ডব্লিউবিসিএস আধিকারিককেও। অন্যত্র বদলি করা হয়েছে 10 জন জেলা শাসককে। একই সঙ্গে বদলি করা হয়েছে বেশ কয়েকজন এডিএম এবং এসডিও কে। প্রশাসনের তরফ থেকে দাবি এটা একটা রুটিন বদল। যদিও এসআইআর ঘোষণার আগে ঠিক এই বদলি নিয়ে কিন্তু বিভিন্ন মহলে ইতিমধ্যে জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে কথা বলবো, আসবো নিউজ রুমে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ, যাব বিশ্বজিতের কাছে এবং যে প্রশ্ন রাখবো। বিশ্বজিৎ, দেখো প্রত্যেকবারই দেখা গেছে অনেক সময় এর আগেও নির্বাচন দিনক্ষণ ঘোষণা হওয়ার ঠিক প্রাক মুহূর্তেই কিন্তু অনেক সময় দেখা গিয়েছে প্রশাসনিক স্তরে রদবদল করা হয়েছে। এবার এসআইআর ঘোষণা হবার ঠিক আগে এই ধরনের রদবদল এবং রাজ্যের তরফ থেকে মানে স্ব উদ্যোগ নিয়ে এই ধরনের বদল করে দেওয়া হলো। এই বিষয়টাকে ঠিক কিভাবে দেখবে? একদমই দাদা, ঠিক এসআইআর ঘোষণার ঠিক আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে নবান্ন থেকে একটা বিজ্ঞপ্তি জানানো হলো যে 64 জন আইএএস এবং 5 জন ডব্লিউবিসি অফিসারকে বদলি করা হলো। এটা নবান্ন বলছে রুটিন বদল, কিন্তু অনেকে বলছে এটা এসআইআরকে লক্ষ্য করে। কি মনে হয়? না, এটা বলার কিছু নেই। এখানে বলার হচ্ছে যে এখন একটা স্নায়ু লড়াই চলছিল একটা, যে কবে নির্বাচন কমিশন এ রাজ্যের জন্যে এই এসআইআরের কথা ঘোষণা করে, সেটা যেমন একদিকে। আর অন্যদিকে রাজ্য সরকার কিন্তু এটা একদম ঠিক করে রেখেছিল যে মুহূর্তে দেখা যাচ্ছে যে এসআইআর ঘোষণা হলো মানে রাজ্য সরকারের যারা কর্মী তারা কিন্তু নির্বাচন কমিশনের অধীনে চলে গেল। তো এখন নির্বাচন কমিশনের অধীনে যে চলে যাচ্ছে, এখন কিন্তু যত আমলা থেকে শুরু করে অফিসারদের বদল করতে পারবে নির্বাচন কমিশন, রাজ্য সরকার নয়। তাই যখনই আজকে 4টের পরে প্রেস কনফারেন্স ডাকা হয়েছে, তখনই একটা অনুমান করা হয়েছিল যে এ রাজ্যে তার মানে এসআইআর ঘোষণা করা হতে পারে। কারণ গত দুদিন আগে বুধ এবং বৃহস্পতিবার গত সপ্তাহেই আমরা দেখেছিলাম যে এ রাজ্য তো বটেই, সারা ভারতবর্ষ এবং কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে রয়েছে তাদের প্রত্যেকের যারা সিইও, প্রত্যেক রাজ্যের সিইওদের নিয়ে কিন্তু একটা বৈঠক হয়েছিল এবং সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছিল যে পশ্চিমবঙ্গ তো বটেই, সেই সঙ্গে সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলোতেই এই এসআইআর করতে হবে বা করা হবে। এবং তাতে ঠিক হয়ে গেছিলো যে সামনের সপ্তাহে অর্থাৎ এ মাসের শেষ হলেই পরের মাস থেকে এসআইআর শুরু হবে। সেই অনুযায়ী রাজ্য সরকারও তাদের একটা আমলার যে রদবদল করতে হতো সেটা তৈরি করে রেখেছিল, আজকে সেটা করেছে। আর এটা সত্যি, এটা কিন্তু তুমি যদি দেখো প্রশাসনিকভাবে এটা কিন্তু রুটিন মাফিক বদলই বলা যায়। সরকার যেটা বলছে এটা ঠিকই বলেছে, এর মধ্যে কোনো ভুল নেই। যে রাজ্য সরকার তার যতক্ষণ ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার মধ্যে থেকে তারা মনে করেছে যে এখন আমাদের এই বদলগুলো প্রয়োজন। সেই জন্য প্রায় 10 জন জেলাশাসক বদল হয়েছে, মোট 17 জন, অর্থাৎ 10 জেলাশাসক সহ 17 আমলাকে বদল করা হয়েছে। অর্থাৎ এডিএম দুটো। যে বিজ্ঞপ্তি আজকে আমরা নবান্নে জারি করেছি তাতে স্পর্শকাতর জেলা যেগুলো বলছে, কোথায় না উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, মালদা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদের জেলাশাসক বদল করা হয়েছে। আর অতিরিক্ত জেলাশাসক বদল হয়েছে 20টা জেলার অতিরিক্ত জেলাশাসক যায়, তার মধ্যে আমাদের কিন্তু দক্ষিণ 24 পরগনার 2 জন আছে। আর এছাড়া কিন্তু এই তুমি যতগুলো বললে 64 আর 5 মানে 69 69 জন, এই টোটাল সব মিলে এখানে কিন্তু সরকারি দপ্তরের সচিব পর্যায়ে কিন্তু ব্যাপক রদবদল করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং রদবদল হয়েছে কলকাতা পুরসভাতেও। তো এই জায়গা থেকে সরকারের কথা বলেছে, নির্বাচন কমিশন তাদের দিনক্ষণ ঘোষণা করেছে। এখন দেখার যে নির্বাচন কমিশন কি করে, সেদিকেই নজর থাকবে সকলের। একেবারে অনেক ধন্যবাদ বিশ্বজিৎ, এবং অনেক ধন্যবাদ আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাসকে। দর্শকদের কাছে ফিরবো, শোনাতে চাইবো দর্শকদের যে এই সার্বিক বিষয় নিয়ে এই যে রদবদল, প্রশাসনিক রদবদল একেবারে এসআইআর ঘোষণা হবার প্রাক মুহূর্তে রাজ্যের তরফ থেকে হয়েছে, এই বিষয় নিয়ে রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য ঠিক কি বলেছেন শোনাবো। বিজেপির কোনো মানে কি বলবো, মানে প্রশাসনিক ব্যাপারে কোনো ধারণা নেই। আমাদের বুঝতে হবে যে যখন এই বদলিটা হচ্ছে সেটা অক্টোবরের শেষ, আর 4 মাসের মধ্যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে। সেটা নির্বাচন কমিশনও বলেছে, যদি না সার নিয়ে এমন ব্যাপারটা পর্যায়ে যায় যে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল। কিন্তু আমার ধারণা সেই ঝুঁকি বিজেপি সরকার নেবে না। যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয় তাহলে নর্মাল নিয়ম অনুযায়ী, ভোটের নিয়ম অনুযায়ী
যে যেসব আইপিএস আইএএস বা প্রশাসনিক আমলা তাদের পদে 3 বছর বেশি আছেন তাদেরকে এমনিতেই ট্রান্সফার করতে হতো। যদি কেউ 64 জনের লিস্ট দেখেন তাহলে দেখবেন যে অনেকেরই 3 বছর পূর্ণ হয়ে যাচ্ছিল। তো মমতা বন্দ্যোপাধ্যায় বোকা নন, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে কখন কাকে বদলি করতে হবে বা কখনকে ফিরিয়ে আনতে হবে। উনি সেই জন্য নির্বাচন কমিশনার হাতে যখন পুরো ব্যাপারটা চলে যাবে ফেব্রুয়ারি মাস ধরুন, তার আগেই সরিয়ে দিলেন।